আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। আগামী বছরের 15ই ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট সম্পন্ন হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে বর্তমান পরিস্থিতি এবং জাতীয় নির্বাচন নিয়ে রোববার বিকেলে বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে শনিবার এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার বিষয়ে বিচারিক তদন্ত কমিটি গঠিত হয়েছে। এর সঙ্গে কারা সংশ্লিষ্ট ছিল সেটি বেরিয়ে আসবে বলে জানান তিনি। হামলাকারী লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল বলেও নিশ্চিত করেছেন প্রেস সচিব। আগামী ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে রুখে দিতে পারবে না বলেও মন্তব্য করেন শফিকুল আলম। এ সময় সমসাময়িক পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে বিএনপি, জামাত ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠকের খবর জানান তিনি। পনেরোই ফেব্রুয়ারির আগে, মানে রোজার আগে ইলেকশন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে এটা হবে। আর এই গভর্নমেন্ট এই যে ঘটনাটা কালকে যে ঘটলো সেই ঘটনাটার নিন্দা জানিয়েছে এবং এটার ইম্পার্শিয়াল যাতে প্রোব হয় সেই জন্য আপনারা দেখেছেন যে আমরা অলরেডি আজকে ডিসিশন হয়েছে যে একটা জুডিশিয়াল প্রোব হবে। বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। নুরুল হক নূরের উপর হামলা সুপরিকল্পিত এবং হামলাকারীরা প্রস্তুতি নিয়ে এসেছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত নূরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। নূরের উপর হামলার একদিন পার হয়ে যাওয়ার পরও কারো বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই জামাত নেতা। বলেন, এ ঘটনার ভেতরে কোনো দুরভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এ সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের ব্যাপারে গণ অধিকার পরিষদের দাবির প্রতি সমর্থন জানান তিনি। তাহের বলেন, নুরুল হক নূরের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন হলে দ্রুত সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বানও জানান ডাক্তার তাহের। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর আক্রমণকারী প্রত্যেককে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জানান, নুরুল হক নূর সহ কাকরাইলে হামলার ঘটনায় কারা জড়িত দলমত নির্বিশেষে তাদের দ্রুত খুঁজে বের করা হবে। স্বচ্ছতার সঙ্গে এই বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেওয়া হয় বিবৃতিতে। নুরুল হক নূরের চিকিৎসায় এরই মধ্যে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রয়োজনে সরকারি খরচে তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ডাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দিনভর ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। এদিকে ডাকসুকে নিয়মিত করা ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান সহ 48 দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। লিফলেট হাতে ভোটারদের কাছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি দিনভর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন হল সংসদের প্রার্থীরাও। আবাসন সমস্যা থেকে শুরু করে খাবারের মান ঠিক নেই, তারপরে রিডিং রুমের সমস্যা, নিরাপত্তা সমস্যা। অ্যাটেনিগস সিটের সুন্দর একটা ব্যবস্থাপনায় আমি যাব ইনশাআল্লাহ, ইফ আই ক্যান বি ইলেক্টেড। এন্ড 2 নম্বর বিষয় হচ্ছে আমার অ্যাটেনিগস হলের সিকিউরিটিকে আমি ইনশিওর করব ইনশাআল্লাহ। আমাদের হলের মূল সমস্যাগুলো আবাসন, খাদ্য এবং একটা স্বাস্থ্যকর পরিবেশ, তার কোনোটি নিশ্চিত করা হয়নি। গণরুমে যে মেধাকে পচানো হয়েছে, সে পচানো জীবাশ্ম থেকে আমি আবার নতুন করে চারা গাছ জন্মাবো। এদিকে আবাসিক হল ও একাডেমিক অঙ্গনকে রাজনীতিমুক্ত রাখাসহ 48 দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্র যঞ্জনানী এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। ডাকসুর ভোট গ্রহণ উপলক্ষে আগামী 9 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর 4 দিন সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে এটা অন্যদের জন্য একটি সতর্কবার্তা। সংস্কার না হলে একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে, সতর্ক করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি উঠেছে তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তদন্ত থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ে নেওয়া হয়েছে। আমরা যদি কোনো অভিযোগ থাকে আমাদের পর্যন্ত আসলে আমরা তার জন্য যা করণীয় করব। রাজনৈতিক মতানৈক্য থাকা সত্ত্বেও পরবর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারগুলো এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শনিবার ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ডায়রা আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2025-এর একটি অধিবেশনে অংশ নিয়ে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন। কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র এবং জবাবদিহিতা, মানবাধিকার হরণ ও ন্যায় বিচার শীর্ষক এই অধিবেশনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক প্রধান মানবাধিকার কর্মী আইরিন খান ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন অংশ নেন। সারা হোসেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, সেই অবস্থা থেকে বর্তমান সরকার খুব একটা উন্নতি ঘটাতে পারেনি। এমনকি গত 1 বছরেরও বেশি সময় মানবাধিকার কমিশনকে এখনও কার্যকর করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, প্রয়োজনে তরুণরা আবারও রাস্তায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় দাবি দাওয়া তুলে সমাজকে অস্থিতিশীল করা হচ্ছে বলেও দাবি করেন সেলিমা রহমান। তিনি বলেন, নির্বাচন হবে এবং তা নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপের আলোকেই, কোনো পিআর পদ্ধতি চলবে না। এ সময় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করেছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করেছে উল্লেখ করে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, চলতি অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজার থেকে $2 বিলিয়ন বেশি রপ্তানি আয় পেতে পারে বাংলাদেশ। গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে সামষ্টিক অর্থনীতি কিছুটা স্বস্তিদায়ক হলেও বেশ কয়েকটি সূচকে অবনতি হয়েছে বলে মনে করেন তিনি। রাজধানীর ইআরএফ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ডক্টর জাহিদ হোসেন। আরাফাত ইসলামের রিপোর্ট। সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে আয়োজিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকাস্থ বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। এ সময় চীন ও ভারতের উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কনীতির ফলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি আয় বাড়ার সুযোগ হয়েছে বলে জানান তিনি। $232 কোটি মতো এক্সট্রা এক্সপোর্ট আমরা এই বছর পেতে পারি। তার মধ্যে ভারত থেকে হলো 120 থেকে 260, আর চায়না থেকে হলো 60 মিলিয়ন থেকে $25 মিলিয়ন। 1 বছরের অর্থনৈতিক মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, অর্থনীতিতে গত বছরের চেয়ে চলতি অর্থ বছরে স্বস্তি ফিরেছে, যদিও এই সময়ে রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাদে তেমন উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি। সার্বিকভাবে রেমিটেন্স আর মাথাপিছু আয় আর এক্সপোর্টকে যদি আমি বাদ দিই তাহলে দেখা যায় যে অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইকোনমিতে তার উল্লেখযোগ্য কোনো উন্নতি ঘটেনি, বরং বেশ কিছু সূচকে নিম্নগামী প্রবণতাটা লক্ষণীয়।
বেশ কিছু কারণে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে বলে উল্লেখ করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই সদস্য। 3টা কারণ বললাম, একটা হলো যে রাঘব বোয়ালদের যারা অর্থ পাচার করতো, ব্যাংক লুটপাট করতো, তাদের ক্ষমতাচ্যুত হওয়া, ইকোনমিক ম্যানেজমেন্টে শৃঙ্খলা ফিরে আসা, যোগ্য লোকদের যোগ্য জায়গায় বসানো, এবং তৃতীয় হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের এই ডলারের দাম, কমোডিটি প্রাইসের দাম, সুদের হার। বাংলাদেশ মধ্যম আয়ের ফাঁদে পড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, মাইক্রো ইকোনমি দুর্দশাগ্রস্ত হওয়ায় দারিদ্রতার হার বেড়েছে। আয় বাড়ছে ওভারঅল ম্যাক্রো লেভেলে, কিন্তু নিচের লেভেলের লোকজন সেটা পাচ্ছে না, যেটা একটা ফাঁদই। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফেনী প্রবাসী ফোরামের নবগঠিত কমিটির অভিষেক ও ফেনী প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৌদি আরব ফেনী প্রবাসী ফোরামের সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা ডক্টর মীর এম.এ. হাসান। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সেলিম, সিনিয়র সহ সভাপতি জহির উদ্দিন মনির, সাবেক সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারি, প্রতিষ্ঠাতার সভাপতি নুরুল আনোয়ার সহ অন্যরা। শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলার কোনো বিকল্প নেই, এই স্লোগান নিয়ে সৌদি আরবের জেদ্দায় শুরু হলো মাসব্যাপী প্রথম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। এতে অংশগ্রহণ করেছে 18টি ফুটবল টিম। টুর্নামেন্ট আয়োজন করে কিংস 11 FC জেদ্দা ফুটবল পরিবার, পরিচালনায় জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন কিংস 11 FC জেদ্দার সভাপতি আব্দুল কাইয়ুম। শাহেদ আহমদ ও দেলোয়ার হোসেন মুজাহিদুলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা ইয়াং স্টারের সাবেক সভাপতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা ইয়াং স্টারের সভাপতি মনোয়ার খান। জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে মাদারীপুর জেলাকে 2-1 গোলে হারিয়েছে মুন্সিগঞ্জ জেলা দল। মুন্সিগঞ্জে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয় টুর্নামেন্টের যাত্রা। এ সময় বাফুফের সভাপতি তাবিত আউয়াল সহ ফেডারেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে 64টি জেলার মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রথম পর্বের খেলা হবে। দ্বিতীয় পর্বে 32টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃতীয় পর্বে নির্বাচিত হবে 16টি দল। এই দলগুলো নিয়ে নকআউট পদ্ধতিতে খেলবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বাফুফে এই টুর্নামেন্টের আয়োজন করছে। আর এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।